লোকটা আজ বেহেড মাতাল। কত গিলেছে কে জানে। মদ খেয়ে একেবারে টং, লাল চোখ। ওই দক্ষিণেশ্বরের কথা মনে পড়ল বুঝি। সে জানে সেখানে একজন আছেন, তিনি কখনো দরজা বন্ধ করেন না। যেমন ভাবা অমনি জুড়ি গাড়িতে লাফিয়ে উঠল সে। নিজের লেখা পাহাড়ি পিলুতে খেমটা গাইতে গাইতে চলল। গঙ্গা পাড়ের ভিজে হাওয়ায় ওই শোনা যাচ্ছে, ছি 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 ভালোবেসে আপন বসে কি রয়েছ। ঢের রাত, মন্দিরের চারপাশে নিকষ অন্ধকার। গাড়ি থামতেই খোঁয়ারি জড়ানো গলায় লোকটা চিৎকার করল, ঠাকুর ঠাকুর। বেরিয়ে এলেন শ্রীরামকৃষ্ণদেব। তিনি বুঝি অপেক্ষা করছিলেন। বললেন, কাতর প্রাণে এমন করে কে ডাকে? গিরিশ না? ঠাকুরের ছোঁয়ায় যেন বিদ্যুৎ স্পর্শ। সম্বিত ফিরে লজ্জায় নুয়ে পড়ল লোকটা। পরমহংস বললেন, মদ খেয়েছিস তো কি? আমিও মদ খেয়েছি। সুরাপান করি না আমি। সুধা খাই জয় কালী বলে। মন মাতালে মাতাল করে, মদ মাতালে মাতাল বলে। গান গাইতে গাইতে লোকটার হাত ধরে নাচতে লাগলেন ঠাকুর। মদমাতাল লোকটাই বাংলার রঙ্গমঞ্চ ও নাট্য ইতিহাসে তাঁর কালের শ্রেষ্ঠ নট, গিরিশচন্দ্র ঘোষ। হুতম প্যাঁচার নকশা বিনে মাঝ 19 শতকীয় কলকাতার ব্যাখ্যান কঠিন। নকশা জবানে সে মুলুকে তখন গিজগিজ করছে টমটমে চড়া বাবু, কালীঘাটের দেহ পসারিনী, হাফ আখড়াই, চড়ক আর দিশি যাত্রাপালা। সেই গ্যাটম্যাটে ইংরেজি আওড়াবার আর হুইস্কি সোডা মুরগি মটনের কালে বঙ্গ রেনেসার রঙ্গমঞ্চে গিরিশচন্দ্র ঘোষের আবির্ভাব। সেই সময় ধর্মাচরণ, বিদ্যাচর্চা, সমাজ সংস্কৃতি, এমনকি ভাষা ব্যবহারেও বাঙালির জীবনে বইছিল পরস্পর বিরোধী দুটি স্রোত। এই দ্বন্দ্ব থেকেই নতুন বিকাশের সম্ভাবনা চয়ন করেছিল গিরিশ মানস। নাটক রচনা ও রচিত নাটকের মঞ্চায়নের যে বিশাল বহুস্তরীয় প্রক্রিয়া, অন্তত বঙ্গ নাট্যালয়ের সেই উভয় রাজ্যের গিরিশি কারিগর, তিনিই রাজামশাই। বাংলায় নাটক রচনার ক্ষেত্রে তবুও মাইকেল মধুসূদন দত্ত বা দীনবন্ধু মিত্রকে তার অগ্রপথিকরূপে বিবেচনা করা যায়, কিন্তু নাটক প্রয়োগ এবং অভিনয়ে গিরিশচন্দ্রের সামনে নজির কই? আপন প্রতিভার কুঠারে কেটে পথ সৃষ্টি করে নিতে হয়েছিল তাকে। সেই কারণেই তাঁর অব্যবহিত উত্তরসূরি অপরেশচন্দ্র মুখোপাধ্যায়ের অমোঘ উক্তি, গিরিশচন্দ্র এদেশের নাট্যশালার প্রতিষ্ঠা করিয়াছিলেন, অন্ন দিয়া ইহার প্রাণ রক্ষা করিয়াছিলেন, আর এজন্যই গিরিশচন্দ্র ফাদার অব দ্য নেটিভ স্টেজ। ইহার খুড়া জ্যাঠা আর কেহ কোনোদিন ছিল না। সাল 1844। বাংলা থিয়েটারের ইতিহাসে দুটি যুগান্তকারী ঘটনা ঘটে গেল। রাজা রাধাকান্ত দেবের পৃষ্ঠপোষকতায় শোভাবাজার রাজবাড়িতে দুটি ইংরেজি নাটক অভিনীত হল, এবং সেই বছরেই 28শে ফেব্রুয়ারি বাগবাজারের বোসপাড়ায় নীলকমল ঘোষ ও রায়মণি দেবীর পুত্র গিরিশচন্দ্রের জন্ম। সম্ভ্রান্ত জাত নীলকমল পেশায় ছিলেন প্রসিদ্ধ বুককিপার, মেধার আকর। যে পিতৃহীন যুবকটিকে তিনি চাকরি খুঁজে দিয়েছেন, সে মাছ ধরে বেড়ায় বলে তার কাজে জবাব হয়েছে। নীলকমল বিন্দুমাত্র না চটে নিজের মূলধনে যুবকটিকে কতকগুলি পুকুর জমা করে দেন। যুবকের উৎসাহ দ্বিগুণ, তার দুঃখও ঘুচে গেল। আবার এক পান দোষাক্রান্ত গৃহস্থকে নীলকমল মেয়ের বিয়ের জন্য কড়া শর্তে চড়া সুদে টাকা ধার দিলেন। পরে গৃহস্থ তা শোধও করেন। এর কিছুদিন পরে তার অকাল প্রয়াণ হয়। নীলকমলবাবু তখন লোকটির সুদে আসলে শোধ করা গোটা টাকাটাই দুর্ভাগা পরিবারের হাতে তুলে দিলেন। নীলকমলের এই অসাধারণ বুদ্ধিমত্তা ও দূরদর্শিতা, লোকচরিত্রজ্ঞান এবং পরাক্রান্ত স্বভাব সঞ্চারিত হয়েছিল পুত্র গিরিশের মধ্যে। আর সিমলার মাতৃকুল থেকে গিরিশের আহরণ কাব্যানুরাগ এবং ভক্তিবৃত্তি। এখানে আরেকজনের কথা বলা প্রয়োজন, গিরিশের জ্যাঠামশায় রামনারায়ণবাবু। যেমন দয়াবৎসল, অমায়িক, তেমনি আমোদে ও মাদকপ্রিয়। সবকটি গুণ গিরিশের চরিত্রে 16 আনা বর্তে ছিল। ঘোষাদের সংসারে 6 কন্যা, গিরিশ তাঁদের দ্বিতীয় পুত্র, অষ্টম গর্ভের সন্তান। তবু সে কাছে এলেই রায়মণি দূর দূর করে দাঁড়াতেন। জনান্তিকে কারণ দর্শিয়েছিলেন প্রথম পুত্র সন্তান নিত্যগোপালের সদ্য যুবাবস্থায় মৃত্যু। বলতেন, এটি অষ্টম গর্ভের ছেলে, পাছে আমার দৃষ্টিতে কোনো অমঙ্গল হয়, তাই আমি একে কাছে আসতে দিতুম না। কিন্তু মায়ের অনাদর শিশু গিরিশের মর্মে শেলের আঘাত হেনেছিল। তাঁদের সংসারে শোকতাপ ছিল নিত্যসঙ্গী। দাদার মৃত্যু গোটা বাড়ি অন্ধকার করে রেখেছিল। তার রেশ থাকতেই মৃতা কন্যা প্রসব করে
রায়মণিও বিদায় নিলেন। দূরদর্শী নীলকমল সময়ের আয়নায় নিজের ভগ্ন স্বাস্থ্য থেকে সতর্ক হলেন। গঙ্গায় ছেলে মেয়েদের নিয়ে নৌকো ভ্রমণে বেরিয়েছেন। হঠাৎ ঝড়। তখন হেয়ার স্কুলের শিক্ষামহলে গিরিশের গুণগানে বাবা তাঁর প্রতি বিশেষ সদয়। গিরিশ প্রিয়তম পিতার হাতখানি চেপে ধরল। ঝড় থামলে অপরিচিত স্বরে নীলকমলবাবু বললেন, যদি নৌকো ডুবত, আমি হাত ছাড়িয়ে নিতুম, যেমন করে পারি নিজেকেই বাঁচাতুম। সেদিন বাবার দেওয়া তেঁতো ওষুধ গিলে কেঁদে ভাসিয়েছিল গিরিশ। ওইটুকু বয়সে বুঝেছিল ব্যথা তার ছায়াসঙ্গী। আশঙ্কা সত্যি করে 14 বছর বয়সে বাবাকে হারালো। বোনেদের মৃত্যুও দেখতে হলো। মা ছেলের এই কান্না ভেজা সম্পর্ক, পিতার প্রতি আকুল দরদ, ছেলেবেলার বিরহ স্মৃতি পরবর্তীতে সজল করেছে নাট্যাচার্যের কালি ও কলম। তখনও সমন বারবার নিয়ে গিয়েছে তার আপনজনদের। আমার সাজানো বাগান শুকিয়ে গেল, এই অমর সংলাপ তাঁর শোক সন্তপ্ত লেখনেরই দীর্ঘ নিঃশ্বাস। বাবা গত হলে গিরিশ এন্ট্রান্সে ফেল করলেন, পড়াশোনার পাঠ চুকিয়ে দিলেন, আর ভাইয়ের মতি ফেরাতে দিদি তাঁর বিয়ে দিলেন শ্যামপুকুরের নবীনচন্দ্র দেব সরকারের মেয়ে প্রমোদিনীর সঙ্গে। গিরিশ তখন 15, পাড়ার পরোপকারী অথচ বয়াটে দলের নেতা। উচ্ছৃঙ্খলতায় ভয় পেয়ে শ্বশুরমশাই তাঁকে সাহেবি কোম্পানিতে বুককিপারের শিক্ষানবিশী চাকরি জুটিয়ে দিলেন। সে কাজ পলকে করেন গিরিশ, সঙ্গে আগ্রহ ইংরাজি সাহিত্যে এবং আসক্তি নেশা ভাঙে। রুশ পর্যটক লেবেডেভ প্রথমবার বেঙ্গলি থিয়েটার দেখিয়েছিলেন 1795-96 সালে। তখনই টিকিট কেটে থিয়েটার দেখার সূচনা। কিন্তু তারপরেই নাটক ঢুকে পড়েছিল বড়লোকের বাড়িতে। সেই শখের থিয়েটারে যখন অভিজাতরা মজে, তখন সাধারণ বাঙালির বিনোদন বলতে ছিল যাত্রা, পাঁচালী, আখড়াই, হাফ আখড়াই, কাঠ গান। আর বিদ্যালয়ের ছাত্রদের মহা উৎসাহ শেক্সপিয়ারের নাটকগুলি অভিনয়। গিরিশেরও প্রদর্শ শিল্পে গূঢ় অনুরাগ। কবি ঈশ্বরচন্দ্র গুপ্তের সম্মান দেখে তাঁরও গান বাঁধতে বড় সাধ। আর প্রতিবেশীরা কাঠ খড় পুড়িয়ে অভিজাত বাড়ি থেকে ফ্রি টিকিট এনে থিয়েটার দেখে যেমন জাঁক করেন, গিরিশের তেমন করে অভিনয় দেখার বদলে এমন একখান থিয়েটার করার ইচ্ছেটাই বেশি। কিন্তু নাটক তো প্রকাণ্ড ব্যয় সাপেক্ষ। তাই 1867 সালে গিরিশচন্দ্র, রাধা মাধবকর, ধর্মদাস সুর বন্ধুরা মিলে বাগবাজারে শখের যাত্রাদল তৈরি করলেন। তাঁদের প্রথম পালা মাইকেলের শর্মিষ্ঠা। বন্ধুদের হতবাক করে চকিতে গিরিশ লিখলেন যযাতির বিস্ময় গীত, মায়া কি মানবী ছলনা করে বুঝি বনদেবী। মুহুর্মুহু গান বাঁধার আর এক রাত্রির নাটক লেখার আশ্চর্য গুণ সেই প্রথম প্রকাশ্যে। 1868 দুর্গাসপ্তমীতে গিরিশের নেতৃত্বে পুরো দস্তুর থিয়েটারই কেতায় বাগবাজার অ্যামেচার থিয়েটার মঞ্চস্থ করল দীনবন্ধু মিত্রের শ্লেষাত্মক সামাজিক প্রহসন সধবার একাদশী। বাংলা সাহিত্যের ক্লাসিক মাতাল নিমচাঁদের ভূমিকায় প্রথম অভিনেতারূপে মঞ্চ প্রকাশ গিরিশের। সমজদারেরা একমত, এলেন, দেখলেন, জয় করলেন। গিরিশের জীবনান্তে বেঙ্গলি পত্রিকা স্মৃতিচারণে লিখেছিল, গিরিশচন্দ্র অ্যাপিয়ার্ড in the role of Nimchand in Sodhabar Ekadashi, and when he awake the next morning he found himself an actor. এই নাটকেই সম্প্রদায়ে এলেন নটচূড়ামণি অর্ধেন্দুশেখর মুস্তাফি। গিরিশ সেকালে সকালে অফিস করতেন, সন্ধ্যের পরে এসে অভিনয় শিক্ষা দিতেন। তবে অর্ধেন্দুবাবু সারাক্ষণই মহলায় থাকতেন ও অভিনয় তুলতে সাহায্য করতেন। পরের নাটক লীলাবতী অভিনয়ের জন্য সম্প্রদায়টিকে আর কোনো ভালো মানুষের চক মেলানো উঠোনের তোয়াক্কা করতে হলো না। শ্যামবাজারে রাজেন্দ্রলাল পালের বাড়িতে স্থায়ী রঙ্গমঞ্চ করে অভিনয় শুরু হলো। এই নাটক নিয়েই ন্যাশনাল থিয়েটারের সূচনা। সধবার একাদশী ও লীলাবতী এই দুটি নাটক বিদগ্ধ মহলকে মুগ্ধ করল। গিরিশকে নিয়ে সাড়া পড়ে গেল। অবশেষে মধ্যবিত্ত বাঙালি থিয়েটারের চাঁদটি হাতে পেল। বাংলা থিয়েটারে পেশাদারি পর্যায়ে শুরু হতে দেখা দিল বেশ কিছু নাট্যদল। গিরিশ তাঁর প্রায় 40 বছরের কর্মজীবনে অন্তত 16 বার নাটকের দল বদলেছেন। কখনো গ্রেট ন্যাশনাল, কখনো এমারেল্ড, কখনো মিনার্ভা, কখনো ক্লাসিক বা কোহিনূর। তাঁর উদ্যোগে স্টার থিয়েটার তৈরি হয়েছে, নিজের বাড়িও পেয়েছে। শোনা যায় স্টার থিয়েটারের প্রথম প্রহরে তিনি এমারেল্ড থিয়েটারের কর্মচারী। কথিত নতুন থিয়েটারের ভিত শক্ত করতে বেনামে ছদ্মবেশে মাথায় ঘোমটা টেনে এক গুদাম ঘরে বসে লিখে দিয়েছিলেন নসিরাম। স্টারের জন্য অকাতরে দিয়ে দিয়েছিলেন নিজের বোনাসের টাকাটুকুও। কলকাতার ন্যাশনাল থিয়েটারকে এনে দিয়েছিলেন বিনোদিনী নামের আনকোড়া প্রতিভা। অর্থাৎ
তাঁর এ মঞ্চ সে মঞ্চ গতায়াতে লাভবান হয়েছে বাংলা থিয়েটার, অথচ উপচে পড়েছে গিরিশের বেদনা ও কলঙ্ক ভার। তখন বাংলা নাটকের রশিটি প্রতাপচন্দ্র জহুরি, গুরমুখ রায় প্রমুখ ব্যবসায়ীদের হাতে। আবেগে গিরিশ হিসাব খাতার সেই মৌরসি পাঠটাও সইতে পারতেন না। তাঁর ব্যক্তিত্বের ঝাঁঝটিও সহনরদের হজম হতো না। উদাহরণস্বরূপে শুরুর সেই ন্যাশনাল থিয়েটারের নামকরণ ও কর্মকাণ্ড সম্পর্কে তাঁর মত: আমাদের রঙ্গমঞ্চ, দৃশ্যপট ও অন্যান্য সাজ সরঞ্জাম এখনও এরূপ উৎকর্ষ লাভ করিতে পারে নাই, যাহাতে ন্যাশনাল থিয়েটার নামকরণপূর্বক টিকিট বিক্রয় করিয়া সাধারণের সম্মুখে বাহির হওয়া যায়। এই কঠিন নিদানে সম্প্রদায়ের বাকিরা উত্তেজিত হলে চিরস্বাধীন গিরিশ তখনই দল ছাড়েন। তাকে বুঝে ফেলা বড় শক্ত কাজ। তিনি যে নানা রঙের আধার, প্রথমে অভিনেতা, তারপরে মঞ্চাধ্যক্ষ এবং তারপরে নাট্যকার, একই সঙ্গে কবিবর, সাংগীতিক, প্রাবন্ধিক, সম্পাদক। কিন্তু তাঁর নাট্যকার পরিচিতির হিমালয়ে বহু সত্তা ঢাকা পড়ে গিয়েছে। কৃষ্ণকুমারী নাটকে শোকনমাদ ভীমসিংহ বলছেন, মানসিংহ, তাকে এখনই নষ্ট করব। গিরিশের মানসিংহ গর্জনে কয়েকজন দর্শক বিহ্বল হয়ে চেয়ার থেকে পড়ে গিয়েছিলেন। গিরিশের চৌকো গাল দুটির প্রতিটি পেশি তাঁর কথা শুনত। জনা নাটকে তিনি বিদূষকের ভূমিকায় সিরিয় কমিক শৈলীর সঙ্গে বঙ্গমঞ্চের পরিচয় করিয়ে দিয়েছিলেন। বিশিষ্ট দর্শক ধৈর্যটি প্রসাদ মুখোপাধ্যায় লিখেছেন জগাই মাধাই চরিত্রে গিরিশ মুস্তাফির অভিনয়ের কথা। মুখে গালি, অথচ পা দুটো খোলের তালে নাচতে শুরু করেছে। এ তো অভিনয়ের শ্রেষ্ঠ শৃঙ্গ, ব্রেখট স্বীকৃত এপিক অ্যাক্টিং। যখন নটের শরীরের দুটি অংশ দুটি আলাদা ভঙ্গিতে কথা বলছে। আর এক বিশিষ্ট দর্শক গিরিশকে চাক্ষুষ করার স্মৃতিকথা শুনিয়েছেন এক তরুণ অভিনয় শিক্ষার্থীকে। শিবাজি নাটকে আওরঙ্গজেবের চরিত্রে গিরিশ। বাদশার দরবারে শিবাজি তীব্র প্রতিবাদ করছেন, সভা চঞ্চল। ঔরঙ্গজেব তিন রকমভাবে তাকালেন, শিবাজির দিকে, হিন্দু রাজপুরুষদের দিকে তাদের প্রতিক্রিয়া দেখতে, আর একবার মুসলমানদের দিকে চাইলেন যাতে তারা প্রস্তুত থাকে। তারপরে আস্তে আস্তে বললেন, ছত্রপতির শরীর বোধ করি অসুস্থ, ওকে হাকিমের কাছে নিয়ে যাও। এই চাউনি, সংযম, স্বরপ্রয়োগ সবই বিরাট অভিনয়। তিনি স্টেজের সঙ্গে অন্য জগতের যোগ স্থাপন করে ফেলতেন। ডেভিড গ্যারিক সহ পৃথিবীর তাবড় নটদের মধ্যে এই মঞ্চ পার হয়ে যাওয়া ব্যক্তিত্বের বিচ্ছুরণ দেখা যায়। এ কাহিনী যে বিশেষ মানুষ শুনিয়েছেন তিনি হলেন শিশির কুমার ভাদুরী, আর তাঁর মনোযোগী শ্রোতার নাম সৌমিত্র চট্টোপাধ্যায়। ইতিহাস সাক্ষী তিনি কোন দলের অভিনয় শিক্ষক ছিলেন। সমকালে পাশ্চাত্য মঞ্চ, সেখানকার অভিনয় প্রণালী ও নাট্য সমালোচনার প্রকৃতি সম্পর্কে তিনি যে সম্যক অবহিত ছিলেন তা তাঁর অভিনয় বিষয়ক প্রবন্ধগুলি থেকে জানা যায়। পরে গিরিশ অনুগত প্রাণছাত্রী নটি বিনোদিনী জানিয়েছেন, তাঁর মুখে শেক্সপিয়ার, মিল্টন, বায়রন, পোপের সাহিত্য আস্বাদনের আকর্ষণও কম ছিল না। শেখানোর আগে অনেক সময় গোটা নাটকটা পড়তেন গিরিশ। তখন সকল শ্রোতা নাটকীয় সব চরিত্রের ছবি, রূপ, কল্পনা জল জ্যান্ত ছবির মতো দেখতে পেতেন। লেডি ম্যাকবেথ স্বামীর চিঠি নিয়ে কিভাবে রঙ্গমঞ্চে ঢুকবে তা তিনি নাকি শত শতবার তিনকড়ি দাসীকে দেখিয়ে দিয়েছিলেন। নাটক দেখে ইংরেজি সমালোচকবর্গ অক্ষর জ্ঞানশূন্য তিনকড়িকে পশ্চিমের অভিনেত্রীবর্গেরও অনেক উপরে স্থান দিয়েছিলেন। বঙ্কিমচন্দ্র সে সময়ের নাটকগুলি দেখে ঠাট্টা করেছিলেন, না টক না মিষ্টি। বঙ্গ সাহিত্যের সেই দীনতম শাখায় জীবন সঞ্চার করেছিলেন গিরিশ। নিয়মিত অভিনয় করলেও নাটক রচনায় তিনি প্রথম হাত দিলেন 1877 সালে। গিরিশের নাটক লেখার কারণ সে সময় মঞ্চায়ন উপযুক্ত নাটকের অভাব। এরপরে প্রায় 30 বছর ধরে অক্লান্ত লিখেছেন 80টিরও বেশি পৌরাণিক, ভক্তিমূলক ও সামাজিক নাটক। গীতিনাট্য ও কৌতুক নকশায় তিনি অপ্রতিদ্বন্দ্বী। মধুসূদন, নবীনচন্দ্র ও বঙ্কিমের বহু গদ্য ও কাব্যকে নাট্য রূপায়িত করেন। তৈরি করেন গৈরিশী ছন্দ নামের অভিনব সংলাপ রচনার ভঙ্গিমা। প্রথম পর্বে পৌরাণিক নাটক লেখার জন্য অনেকেই মনে করতেন তিনি তখন যত্ন করেই জাতীয়তাবাদ থেকে পৃথক রেখেছেন তাঁর নাট্যবাণী। এ কি ব্রিটিশের কৌশলী অভিনয় নিয়ন্ত্রণ আইন হতে সাবধানতা? গিরিশ বলেছেন, এগুলি জাতির হিতার্থেই লেখা। হয়তো কোথাও জমা হয়েছিল পরিতাপ, তাই তিনি দেশাত্মবোধক নাটক লিখতে শুরু করলেন এমন সময় যখন বাংলা ভাগের সিদ্ধান্ত শুনে জাতি উত্তাল। সিরাজদৌল্লা, ছত্রপতি শিবাজি, মীর কাসিম চিতার মতো ঝাঁপিয়ে গিরিশ সাহেবদের টুঁটি চেপে ধরেন প্রায়। নিষিদ্ধ হয়েছিল সেগুলি। এর মধ্যবর্তী সময়ে সামাজিক নাটক প্রফুল্ল, বলিদান, আবু হোসেন, করমেতি বাইয়ে তিনি গ্যাসবাতির আলোয় যেন
ঔপনিবেশিক কলকাতার অন্ত্র ব্যবচ্ছেদ করলেন। এই সাংস্কৃতিক খাদ খননে তাঁর সমকক্ষ বুঝি বোদলেয়ারের প্যারিস প্লেন কাব্যগ্রন্থ। ইংরেজি থিয়েটার থেকে বাংলার রঙ্গমঞ্চে প্রবেশের সময় তাঁকে সাঁকো পার হতে হতো। সামাজিক নাটকে তিনি যে নরক দর্শন করান তা বুঝি সেখানেই মিলেছিল। ভবিষ্যতে এই উত্তরাধিকার বয়েছিলেন জীবনানন্দ দাশ ও ঋত্বিক ঘটক, ভিন্ন মাধ্যমে। গিরিশের সব কীর্তি একদিকে, আর অন্যদিকে তাঁর ম্যাকবেথ অনুবাদ। উজ্জ্বলতম সাহিত্যরত্ন অল্প বয়সে ম্যাকবেথ অনুবাদ করেছিলেন সুঠাম পদ্যে। তা মনোহর হয়েছিল, কিন্তু রত্নাকর গিরিশের ম্যাকবেথ হয়তো স্বয়ং শেক্সপিয়ারকেও ছাড়িয়ে গিয়েছিল। বহু পণ্ডিত সিদ্ধান্ত করেছিলেন ম্যাকবেথের বঙ্গানুবাদ যদি বা সম্ভব, ডাইনিদের ভাষার ধাত রক্ষা কখনোই সম্ভব নয়। গিরিশ চ্যালেঞ্জটা নিলেন। তিনি শেক্সপিয়ারের জটিল বাগধারা বজায় রেখে বাংলার নিজস্ব আমেজ জুড়তে নতুন ধাঁচের বাক্য সৃষ্টি করলেন। ভাষার ব্যঞ্জনার মধ্যে মাথায় রাখলেন দৃশ্যের আবহ, অভিনেতাদের চলাচল। কিন্তু এই রুদ্র রুদির বিলেতি নাটকে দর্শক গলল না। ক্ষুব্ধ গিরিশ বলতে বাধ্য হলেন, নাটক দেখিবার যোগ্যতা লাভে ইহাদের এখনো বহু বৎসর লাগিবে। পেশাদার থিয়েটারে প্রতিষ্ঠানে আমার যে আপত্তি ছিল, ইহাও তাহার একটা কারণ। যেদিন গিরিশের নাটক দেখতে শ্রী রামকৃষ্ণ এলেন এবং বিনোদিনীর মাথায় হাত রেখে বললেন, চৈতন্য হোক, সেদিন বুঝি উচ্চাঙ্গদের নাট্যবিরোধিতার বিষ দাঁতটাই ভেঙে গেল। তখন 22 বোতল জীবনের গরল পান করে গিরিশ আরক্ত চোখে গঙ্গার ধারে পাহাড়ি পিলুতে খেমটা ধরেন। বারবনিতার দুয়ারও বেহেড মাতাল লোকটার সামনে বন্ধ হয়ে যায়। গিরিশ ডিকটেশন দিতে দিতে অস্ফুটে বলেন, সবাই অনুগামী, সহগামী কোথা? আর তার সেক্রেটারি বুঝতে না পেরে প্রশ্ন করলে তিনি খিঁচিয়ে ওঠেন, দিলে তো চিন্তা ভেঙে। সেই অশান্ত দিনে পরমহংস তাঁর সব যন্ত্রণায় মায়ের আঁচল বিছিয়ে দিলেন। একে একে সংসারের মায়া কাটিয়েছে তার ভাই, বোন, প্রথম ও দ্বিতীয় পক্ষের স্ত্রী এবং শিশুকন্যারা। তার শিশুপুত্র মৃত্যু পথযাত্রী। তাকে নিয়ে বায়ু পরিবর্তনে গিয়েছেন বলে গিরিশেরই কৃচ্ছজাত স্টার থিয়েটার তাঁকে বরখাস্ত করল। নাট্য সম্রাট রকের ধুলায় বসে থাকেন, আর তাঁর জ্বালার চোখে চোখ পড়ে প্রাণের ঠাকুরের। বিদ্যুৎ ঝাপট মারে, গিরিশ গালি দেন, ঠাকুর হাসেন। গিরিশের হাত ধরে ঠাকুরের ভাবনমাদ নাচে মা কালীর ত্রিনেত্র খুলে যায়, লোকে ছিছি করে। দর্শকাসন থেকে হল কাঁপিয়ে চেঁচিয়ে ওঠেন ঠাকুর, ওই গাধাটা কে রে, নামিয়ে দে ওটাকে স্টেজ থেকে। দক্ষরূপে গিরিশের চরিত্রাঙ্কনে ঠাকুরও বাস্তব বিস্মৃত। গিরিশও তাঁকে ঘিরেই নাটক লেখেন। তাঁর নাটকে ভগবৎ চিন্তা, সংলাপে টাকা মাটি, মাটি টাকা। গিরিশকে ঠাকুর বলেন, তুমি যা করছ তাই করো, ওতেও লোক কল্যাণ হবে, শুধু সকাল বিকেল ওর স্মরণ মননটা রেখো। তা তো পারবেন না গিরিশ। খাওয়া শোয়ার আগেই বা নাম করবেন কেমনে? তার তো ও দুটোর ঠিকানাই নেই। তখন শ্রীরামকৃষ্ণ সাগরের গভীর থেকে হাঁক দিলেন, তবে আমায় বকলমা দে। গিরিশ বুঝলেন ঠাকুরই তার মন থেকে সকল ছাড়িয়ে নিয়ে যাবেন। ঠাকুর বললেন, ওর দোষ হবে না, ওর ভৈরবের অংশে জন্ম। আমি ওকে মা কালীর মন্দিরে দেখেছি, উলঙ্গ অবস্থা, ঝাঁকড়া চুল, বগলে বোতল, নাচতে নাচতে কোলে এসে পড়ে আমার বুকে মিশে গেল। ঠাকুরের পরেও সারদা দেবী, সিস্টার নিবেদিতার মধ্যে গিরিশ খুঁজে পেয়েছিলেন তার নাট্যশালার আপনজনদের। স্বামী বিবেকানন্দ ছিলেন তাঁর অসমবয়সী বন্ধু ভ্রাতা। দুই রসালাপির কূটতর্ক বাঁধিয়ে খিলখিল করে হাসতেন ঠাকুর। বলতেন, দুজনের থাক আলাদা, নরেন্দ্র রাখালরা নতুন হাঁড়ি, গিরিশ তবে দই পাতা হাঁড়ি, ওর ভোগও আছে, যোগও আছে। ওদিকে পাড়াময় লোকে রাষ্ট্র করল, গিরিশের বকলমা নিলেন ঠাকুর, সঙ্গে তার পাপের হলাহল, তাই তো তাঁকে কর্কট দংশালো। অহো ভাগ্য! দুই মহাজাগতিক তারার আকর্ষণ বিকর্ষণের তেজস্ক্রিয়তা কি এমন ভোঁতা যুক্তিতে মেপে ফেলা যায়? সে দাঁড়িপাল্লায় তো শুধু সংসারের পেঁয়াজ রসুন ওঠে। তাই কেউ বলে না অচ্ছুৎ কন্যাদের কতখানি সম্মানে প্রতিষ্ঠা করেছিলেন বাগবাজারের গিরিশ ঘোষ। তিনি মনে প্রাণে এক শ্রেণীহীন সমাজের কথা ভাবতেন, যেখানে মানুষ অনায়াসে এদের সঙ্গে মিশতে পারবেন। কিন্তু লোকে শুধু কুৎসিত ইঙ্গিত করে, বলে, তিনকড়ির বাবু গিরিশ ঘোষকে খুন করতে লোক লাগিয়েছিল গো। উপন্যাসে লেখে বিনোদিনী গিরিশের সজীব প্রতিমা, তার কাছে নাকি সব গ্রন্থি আলগা করে দিত আদরের বিনি। গিরিশচন্দ্র মদ্যপান করতে রাতে বিনোদিনীর বাড়ি যাচ্ছেন, কিন্তু বিনোদিনী তাকে ঢুকতে দিচ্ছেন না, কারণ ঘরে তাঁর প্রেমাস্পদ আছেন।
এর ঐতিহাসিক সত্যতা নিয়ে প্রশ্ন তুললে রসরাজ অমৃতলাল বসুর অমৃত মদিরা আবৃত্তি করা হয়। আমি আর গুরুদেব যুগল ইয়ার, বিনির বাড়িতে যাই খাইতে বিয়ার, এবং গিরিশের পদাবলী রোম্যান্সের মেলা, কবিতা লিখাবে তাই বিনি করে খেলা। তারপরে দেখানো হয় বিনোদিনীর মাত্র 23 বছরে থিয়েটার ত্যাগের প্রসঙ্গ। সেখানেও নাকি মূল কুশীলব গিরিশচন্দ্র। শুধু একটি প্রশ্নের উত্তর মেলে না, হাঁপানি ক্লিষ্ট গিরিশ রামকৃষ্ণ লোকে বিলীন হলে অগণিত জ্ঞানীগুণীর নীরস স্মৃতিচারণার থেকে অনেক তীব্রভাবে কেন বেজেছিল বারাঙ্গনাদের হাহাকার? সালটা ছিল 1912, তারিখ 8ই ফেব্রুয়ারি। গিরিশের মহৎ বৃহৎ শোকসভায় তাঁরা ব্রাত্য। বহু কষ্টে অভিনেত্রীরা একটি আলাদা স্মরণসভা আয়োজন করেন। সেখানে তারা হৃদয় পুষ্পে গিরিশের অর্চনা করেন। গিরিশের অন্য কোনো ছাত্র শিষ্য তাঁদের স্মরণে বা কৃতজ্ঞতা জ্ঞাপনে কখনোই সেই সত্যতার ধারপাশও ঘেঁষেননি। গিরিশের মৃত্যুর পরে পুত্র দানিবাবুকেও তির্যক মন্তব্য সইতে হয়েছে। বাবার মতো তাঁরও অভিনয় দেখতে আসেননি নবজাগরণ কালপর্বের চন্দ্রসূর্যরা। তাঁরা বলেছেন, মাথা মুন্ডু বিরহিত কাণ্ড যত। আর আজ বাঙালি তাঁকে বিন্দুমাত্র ভোলেনি। এত গিরিশ মঞ্চ, গিরিশ এভিনিউ, গিরিশ ভবন, গিরিশ পার্ক ইত্যাকার তর্পণ মিলিয়েও তাঁর জীবনের কালোটুকুই খুব ভালো করে মনে রেখেছে। যেন গিরিশ ঘোষ মানেই নারী আর সুরা। এ কি গিরিশের ভাগ্যের বিষ, নাকি আমাদের ভাবনার গড়ল? হয়তো এই প্রশ্নের উত্তরও রাখা আছে ভবিষ্যতের কোনো নবজাগরণে।